মঙ্গলবার রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলো সমন্বয়ক সার্জিস আলমকে। এইদিকে প্রধান সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান, যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হবে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 সমন্বয়ক সহ তাদের পরিচালিত গ্যাংদের। সার্জিসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যম ওইভাবে না বললেও ইশারা ইঙ্গিতে সাংবাদিক ইলিয়াস, পিনাকি দা তারা কিন্তু অনেক কথা বলছেন যে কোনো সময় সার্জিসকেও দল থেকে সাময়িক বহিষ্কার করা হতে পারে। পুলিশ হত্যার বিচার চাই, পুলিশ হত্যার বিচার চাই, কথায় একটা পুলিশ হত্যার বিচার চাই। এনসিপি পার্টি তারা নতুন আসছে, তারা যে ধরনের বুলেটিং মারতেছে এবং তারা প্রত্যেকটা কাজে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সাথেও তারা কিন্তু যুক্ত। সব ঝগড়া বিবাদ কারা সৃষ্টি করছে? 2 দিন হয়েছে না রাজনীতিতে ঢুকছে, এখনই তারা প্রতিহিংসা জড়িয়ে যাচ্ছে। ক্ষমতার লোভ তাদেরকে এতটুকু তাদের গ্রাস করে ফেলেছে। তারা আগামীতে প্রধানমন্ত্রী হয়ে যাবে, রাষ্ট্রপতি হয়ে যাবে। তারা কত লোভ তাদের। আগে জনগণের কাছে যাও, তোমরা জনগণের জন্য কাজ করো, যত কিছু করো জনগণের জন্য কাজ করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, প্রধান সমন্বয়ক সার্জিস আলম এনসিপি দল থেকে বহিষ্কার হতে চলেছে। তিনি কি এমন দোষ করলেন যে এনসিপি দল থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা, তাছাড়াও প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধেও কঠোর অভিযোগ এসেছে, তাকেও এই দল থেকে বহিষ্কার করা হতে পারে। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের এই নাগরিক দলটা একেবারে ভেঙে পড়বে যে কোনো মুহূর্তে এই দলটা একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যেতে বাধ্য হচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন। মহাবিপদে পড়ে গেছেন প্রধান সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গেল 2 দিন আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক, একজন মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাফিদ, তিনি পদত্যাগ করছিলেন একটি স্ট্যাটাস দিয়া। সেখানে তিনি লিখছিলেন উত্তরবঙ্গের 2 নেতা, একজন আবার অভ্যুত্থানের মহানায়ক এবং আরেকজন নেতা। তো সেই নেতাটার নাম ছিল আপনার এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি দেখছেন, বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সময় যেমন সালমান এফ রহমানকে দরবেশ বলা হতো, তিনি হচ্ছেন এনসিপির দরবেশ। বিলিয়নস অফ টাকা পয়সা কামাই লেছে, কেমনে জানি বহুত কাহিনী করছে। যাই হোক, তার নামে অনেক অভিযোগ আছে। তো এই মুহূর্তে তাকে হুট করে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, আর একই সঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়েছে। যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তার বক্তব্য হচ্ছে যে আপনাকে জানানো যাচ্ছে যে 11 মার্চ জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে। এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি প্রধানের নিকট আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। আপনাকে কেন দল স্থায়ীভাবে বহিষ্কার করবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোকে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ প্রদান করেছেন। এখন এটা থেকে বলা হচ্ছে যে তাহলে কি পরের টার্মটা সার্জিসের? আপনি তো দেখেন হঠাৎ করে সার্জিস নাই, খেয়াল করছেন? টেলিভিশনে সার্জিসের সাক্ষাৎকার আসে না, হাসনাত, টিভিতেও গণমাধ্যমগুলোতেও হাসনাতকে রিপোর্ট করা হয়। অপরদিকে আপনার পিনাকি দা, যিনি এই দলটার একজন বড় ধরনের খেলোয়াড়, হান্নান মাসুদের কথা থেকে আমরা বুঝছি যে 5ই আগস্টের আগে যারা মোটিভেটেড করতো, তিনি কিন্তু সার্জিস ইস্যুতে ঠান্ডা মাথায় একটা কথা বলে চলে গেছেন। মোটামুটি সার্জিস এনসিপির মধ্যে একটা কোণঠাসা অবস্থানে আছে। তো এর মাঝখানে সার্জিসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যম ওইভাবে না বললেও ইশারা ইঙ্গিতে সাংবাদিক ইলিয়াস, পিনাকি দা তারা কিন্তু অনেক কথা বলছেন। তাহলে নেক্সট কি সার্জিস? বিশেষ করে আওয়ামী লীগের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক এবং কি অনেক কিছুই, এগুলা কিন্তু এই যে তাদেরই দলের একজন তিনি বইলা গেছিলেন। এমনকি যেই লোকটা বইলা গেছে সে মোটামুটি স্বচ্ছ একটা ক্যারেক্টার হিসেবেই রাজনৈতিক তারই এনসিপিতে তার জায়গা ছিল। গাড়ির বহর থেকে শুরু করে অনেক কিছুই। একসময় ছাত্রলীগের সার্জিস, ছাত্রলীগের যেমন চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছিল, এনসিপিতে এসেও সে যথেষ্ট একটা অবস্থান তৈরি করেছিল। বাট সামহাও এখন ক্ষয় শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছেন যে কোনো সময় সার্জিসকেও দল থেকে সাময়িক বহিষ্কার করা হতে পারে, কারণ 2 উত্তরবঙ্গের যে নেতাদের মেনশন করা হয়েছিল, একজন হচ্ছে এই লোক দাড়িওয়ালা, তাকে সাময়িক বহিষ্কার করে ফেলা হয়েছে। এবার কি সার্জিসের নাম আসতেছে? প্রশ্নবোধক চিহ্ন। দেখা যাক কি হয়, নাও হইতে পারে, বাট ওই যে পারসেপশন থেকে শুরু আর কি। ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার। আজকে এনসিপির যে মুখপাত্র আছেন নাহিদ হাসান, তার উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। উনি বারবার আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই উনি সংবিধান সংশোধন করে ফেলবেন, সংবিধান পরিবর্তন করে ফেলবেন। তো এগুলো আসলে ওনার দ্বারা মানায় না, কারণ বাংলাদেশের একদম কনিষ্ঠ একটি রাজনৈতিক দল খালি গঠন হয়েছে। উনি যে ধরনের বড় বড় বক্তব্য দিচ্ছেন, তো এটা খুবই দুঃখজনক, ওনার সাথে এটা মানানসই না। আর বাংলাদেশে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন হয়েছে এবং বিএনপির এক দফা আন্দোলন ছিল। ছাত্র আন্দোলন করা হয়েছিল কোঠা আন্দোলন নিয়ে। আর শেখ হাসিনার উপর আল্লাহর গজব ছিল,
যে কারণে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল। শেখ হাসিনা যদি সকলকে রাজাকারের বাচ্চা না বলতো, তাহলে প্রত্যেকটা মানুষের ইমোশনালে আঘাত লাগতো না। এটা আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে, বিপ্লব হয়েছে, যাই কিছু হোক, এটা প্রত্যেকটা মানুষকে অসম্মান করা যাবে না। যে এক দলকে পরাজিত করেছে আরেক দলকে ক্ষমতা বসানোর জন্য নাহিদ হাসানের মুখে এই ধরনের কথা মানায় না। আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই, সব কিছু চাই। এবং সংস্কার করতে গেলে আগে বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে, এক নম্বর বিডিআর হত্যার বিডিআর হত্যার যে বিচারগুলো দাবি জানাচ্ছি, এগুলো তো হইতেই হবে। সাগর রুনি হত্যার বিচার আমরা দাবি জানাচ্ছি। সেই ফাঁকে পার্বত্য চট্টগ্রামে যে কিছু প্রবলেম আছে সেগুলো সলভ করতে হবে। এবং যারা বিডিআর সদস্যরা, যারা মানে নিরপরাধ ব্যক্তিরা যারা জেল খেটেছে, তাদের চাকরি ফেরত এবং তাদেরকে পেনশন আওতায় আনতে হবে। এবং ছাত্রদের সাথে মানে কথা কাটাকাটি নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল, সাধারণ আনসারদের প্রত্যেকটা ব্যক্তির চাকরি পূর্ণবহাল এবং তাদের সুযোগ সুবিধা, তাদের যে এক দফা দাবি ছিল, সম্পূর্ণ কিছু মেনে করতে হবে। আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা দর্শনের সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে সংস্কার করতে হবে। এবং নির্বাচনের বাইরে কোনো অবকাশ নাই, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে, এটা গণতান্ত্রিক অধিকার। বিএনপি নির্বাচনের কথা বললে অনেকে জ্বলে যায়, এগুলো কারা করাচ্ছেন? এগুলো টাকা পয়সা দিয়ে কমেন্ট করিয়ে বোঝাচ্ছেন যে বিএনপি মানে হাস্যকর উড়াচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহৎ জনসংখ্যার দল হচ্ছে বিএনপি। তারা নির্বাচন চাইবে না, তা কারা নির্বাচন চাইবে? 17 বছর আওয়ামী লীগ নির্বাচনের বাইরে জনগণকে রেখেছে। এখন নির্বাচন চাওয়াটা এটা নৈতিক অধিকার সকলের, ঠিক আছে, সকলের অধিকার। তা আওয়ামী লীগ নির্বাচন দিতে চায় নাই, এই সরকার নির্বাচন দিবে না, তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারের মধ্যে কোনো পার্থক্য কি? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আমরা প্রশংসনীয়, উনি আন্তর্জাতিক বিশ্বখ্যাত সম্পন্ন একজন নেতা, আমরা এটা অস্বীকার করি না। কিন্তু কিছু করার নাই, সংবিধান অনুযায়ী ওনাকে নির্বাচন দিতে হবে। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী ওনাকে আমাদের ক্ষমতাবান একজন রাষ্ট্রপতি হিসাবে যদি আমরা রাখতে পারি, তো সংস্কারের পাশাপাশি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও সম্মান জানানো প্রয়োজন, ওনাকে রাষ্ট্রপতি হিসাবে বানানো, এবং নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিত সরকারও আসবে। তো সরকার এবং রাষ্ট্রপতি দুজনই সমন্বয় করে বাংলাদেশে একটি সুন্দর নিরপেক্ষ একটি দেশ পরিচালনা হবে, সংস্কার হবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদামুক্ত একটি রাষ্ট্র গঠন করা হবে, আমি মনে করি এটা। তো এনসিপি পার্টি তারা নতুন আসছে, তারা যে ধরনের বুলেটিং মারতেছে এবং তারা প্রত্যেকটা কাজে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সাথেও তারা কিন্তু যুক্ত। আজকেও কুমিল্লা মুরাদনগর এলাকায় এই যে সাবেক মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী আপনার ওই যে কায়কোবাদের এলাকায় ওনার পোস্টার উপরে এনসিপির পোস্টার লাগিয়ে দিয়েছে। কত বড় এটা অন্যায় করা হয়েছে! আপনারা বলুন, এইসব ঝগড়া বিবাদ কারা সৃষ্টি করছে? 2 দিন হয়েছে না রাজনীতিতে ঢুকছে, এখনই তারা প্রতিহিংসা জড়িয়ে যাচ্ছে। ক্ষমতার লোভ তাদেরকে এতটুকু তাদের গ্রাস করে ফেলেছে। তারা আগামীতে প্রধানমন্ত্রী হয়ে যাবে, রাষ্ট্রপতি হয়ে যাবে। তারা কত লোভ তাদের! আগে জনগণের কাছে যাও, তোমরা জনগণের জন্য কাজ করো, যত কিছু করো জনগণের জন্য কাজ করতে হবে। বিপ্লব হয়েছে বিদায় তোমরাই তো মহানায়ক, তা না। বিএনপির শত লোক মারা গেছে, জামাত ইসলামের লোক মারা গেছে, সাধারণ পাবলিক মারা গেছে, এটা তোমাদের আন্দোলনে আসে নাই। প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত পক্ষ থেকে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে মুক্ত পাওয়ার জন্য সবাই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহর গজব তো শেখ হাসিনার উপরে ছিলই, এটা নিয়ে অহংকার করা ঠিক না। আবার কত কি বলা হয়েছে, আবার বড় বড় কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন খায় ফেলাইতে পারছি, আওয়ামী লীগের জন পরাজিত করতে পারছি, অন্য দলকেও আমরা পারবো। এগুলো কাকে ইঙ্গিত করা হয়? এই ধরনের প্রতিহিংসা থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি সাধারণ আনসারদের চাকরি যারা মানে প্রবলেম করা হয়েছে, সেই সাধারণ আনসারদের সকল সুযোগ সুবিধা দিতে হবে। বিডিআরদের চাকরি পূর্ণ বহাল রাখতে হবে। যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে পেনশনের আওতায় আনতে হবে, তাহলে একটা সংস্কার হবে। আওয়ামী লীগ এদিক দিয়ে সংস্কার করতে করতে আওয়ামী লীগের লোকেরা মিছিল নিয়ে বের হয়, এটা কোন ধরনের সংস্কার? তাহলে তো আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য কাজ করা হচ্ছে। এবং নাগরিক পার্টির এনসিপির মধ্যে তো অনেকে ছাত্রলীগের লোকদেরকে মানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো কি সত্য না মিথ্যা আপনারাই বলবেন। তাহলে তো আওয়ামী লীগ তো এইভাবেই তো পুনর্গঠন করা হবে। আওয়ামী লীগ 2 দিন হয়েছে না তারা পরাজিত হয়েছে, তাদের দেশ পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের প্রতি মানুষের যেটা খুব ঘৃণা জন্ম হয়েছে, সেগুলো আবার পুনর্বাসন করা হচ্ছে। তাহলে মানুষ কোথায় যাবে? কার কাছে বিচার চাইবে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আশিক চৌধুরী দেশের একটা রত্ন, আমি মনে করি। তাই আমরা সেই রত্নকে অস্বীকার করছি না। তাদেরকেও বিভিন্ন জায়গায় তাদেরকে কাজ করানোর সুযোগ দিতে হবে, তারা সুযোগে কাজ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি আমাদের দেশের রাষ্ট্রপতি হন নির্বাচনের পরে, এবং অন্যান্য রাষ্ট্রপতি চাইতে পাওয়ারফুল হিসেবে উনি ক্ষমতায় থাকবেন, কেন আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন, এরশাদ রাষ্ট্রপতি হিসাবেও দেশ চালিয়েছেন। সেরকমই একটা ক্ষমতার জন্য আপনারা প্রস্তাব রাখতে পারেন। আরেকটি কথা আমি সবাইকে মনে করে দিতে চাই, বিভিন্ন ব্যক্তিরা খালি কমেন্ট করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর রাখতে চান। এগুলো যে শিখানো কথা, এগুলো যে আপনাদের মানে
বিভিন্ন ব্যক্তিদেরকে টাকা পয়সা দিয়ে কমেন্ট করায়, এগুলো কমেন্ট কিন্তু কিনতে পাওয়া যায়, এগুলো কাজ করাচ্ছে। অথচ কেউ কিন্তু 4 বছরের কথা কয় না, কেউ 6 বছরের কথা কয় না, কেউ 10 বছরের কথা কয় না, কেউ 3 বছরের কথা, ডাইরেক্ট 5 বছর, মানে সিলেকশন তারাই করে রাখছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। মানে 5 বছর ক্ষমতা থাকতে গেলে নতুন নতুন দল যেগুলো গঠন করা হচ্ছে তারা একটা রাজনীতি করার সুযোগ পাবে, তারা কমিটি দিতে পারবে, সারা বাংলাদেশে নিয়ে একটা অরাজকতা সৃষ্টি করতে পারবে বা রাজনীতি করার সুযোগ পাবে। সেই সুযোগ কি গণতন্ত্র দিবে? সেই সুযোগ কি সংবিধান বলা হয়েছে যে তোমাদের ইচ্ছা মতো তোমরা রাজনৈতিক দল গঠন করে শক্তিশালী হওয়ার পর আমরা নির্বাচন দিব? এরকম কোনো সংবিধান আছে? আমরা নির্বাচন ক্ষমতা লোভীর জন্য, আওয়ামী লীগ গেছে, কে দল ক্ষমতা আসবে না আসবে সেটা বড় কথা। সংবিধানকে সম্মান করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আসছে, সকল দলের সমন্বয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং প্রার্থীদের নিরাপত্তার মাধ্যমে নির্বাচন দিতে হবে। সেটা যে কোনো সরকারে আসুক। আমি বলি না বিএনপি আসবে, জামাত আসবে, শিবির আসবে, সেটা না। এটা জনগণ নির্বাচন করবে, কারণ জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন অসাধারণ ব্যক্তি, তার সাথে কম্পেয়ার করা কোনো ব্যক্তিদের হবে না। কত বড় বড় রাষ্ট্রপতিরা ওনার জন্য অপেক্ষা করে, তত এটা আমাদের দেশের গর্ব। তাই বলে আমরা ওনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখবো, 5 বছর 10 বছর থাকবে, তাহলে আপনারা একটা কথা বিবেচনা করেন, যদি ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার আসে তারাও যদি 2-5 বছর থাকতে চায়, তাহলে রাষ্ট্রের সংবিধানের সম্মানটা কী হবে? রাষ্ট্রের সংবিধান হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বে, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, সকলকেই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাই আমাদের সংস্কারও চাই, নির্বাচনও চাই, সব কিছু আমরা চাই। তাই আমরা দ্রুত চাচ্ছি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে এসে জবাবদিহিতা সরকার একটি গঠন করতে হবে। যেই সরকারই আসুক না কেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিষয়গুলো ফলো করে আসতে হবে, তা নাহলে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। তা নাহলে যেই সরকারই আসুক, এই শেখ হাসিনার মতো অধপতন সেই দলেরও হবে। তো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, সংস্কারও চাই, নির্বাচনও চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। পুলিশ হত্যার বিচার চাই, পুলিশ হত্যার বিচার চাই, কথায় একটা পুলিশ হত্যার বিচার চাই। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, সেটা হলো পুলিশ বাহিনী কি কাঠের পুতুল? এই প্রশ্নটা যদি কেউ আমাকে করে তাইলে কিন্তু আমি নির্দ্বিধায় উত্তর দিব, অবশ্যই পুলিশ বাহিনী একটা কাঠের পুতুলের মতোই ব্যবহার হইতেছে। বিশেষ করে অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি যদি এই বিষয়গুলো বিশ্লেষণ করেন, একটু ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনার কাছে ওইরকমই মনে হবে যে পুলিশ বাহিনীকে কাঠের পুতুলের মতো ব্যবহার করা হইতেছে। এই জন্য যে দেখেন জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে কতগুলো পুলিশ নিহত হলো, কতগুলো পুলিশের প্রাণ নির্মমভাবে কেড়ে নেওয়া হলো। তারপরে 8ই আগস্ট এই সরকার ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার পরে সরকার করলো কি 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সকল কিছু যতগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, বিনষ্ট করা হয়েছে, পুলিশ সদস্যদের প্রাণ কেড়ে নিয়েছে, কোনো কিছুর বিচার হবে না, ইনডিমনিটি, দায় মুক্তি দিয়ে দেওয়া হলো। মানে পুলিশ সদস্যরা যারা নিহত হয়েছে তাদের পরিজন ন্যায্য বিচারটাও পাইব না। আসলে প্রকৃতপক্ষে তিনি তার দোষেই প্রাণ হারাইলো, নাকি তাকে কেউ আইন বহির্ভূতভাবে তার প্রাণটা কেড়ে নিল? এইটার জন্য যে ওই বাহিনীর সদস্য যিনি প্রাণ হারাইলো তার পরিবার যে ন্যায্য বিচারের জন্য কোর্টে যাবেন, আদালতে যাবেন, থানায় যাবেন, যে মামলা করব, সেটাও পারবো না। 8ই আগস্টের পরপর কিছুদিন পরপরই রংপুরে একজন পুলিশ সদস্যের পরিবার থানায় গেলেন, থানায় গিয়ে মামলা করলেন। সেই মামলা থানা নেওয়ার পরে পুলিশরা সেই আসামিদের ধরার জন্য গেল, ওখানে আসামিরা হুঙ্কার দিয়ে উঠলো। আসামিরা কারা? ওখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিল রংপুরে, তারা হুঙ্কার দিয়ে উঠলো যে এইটা তো সরকার দায় মুক্তি দিয়ে দিচ্ছে, ইনডিমনিটি দিয়ে দিচ্ছে, তাহলে কিসের মামলা, কিসের ধরার জন্য এসে? তারপরে আইন উপদেষ্টা কি বললো, যেটা দায় মুক্তি দিয়ে দিচ্ছে, এটা না কোনো কাউকে হেনস্থা করা যাবে না। পুলিশ সদস্য নিহত হয়েছে, সেই নিহত মামলার আসামির বলতেছে হেনস্থা করা যাবে না। তার মানে কি এই পুলিশ সদস্যরা বিচার পাইব না? এটা কিন্তু পরিষ্কার। তাদেরকে কি ট্যাগ দেওয়া হয়েছে, কি জন্য বিচার পাইব না? এর যুক্তি হিসেবে দাঁড় করায় যে এই পুলিশ বাহিনী নাকি ছিল তখনকার সময় আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের ক্ষমতা যেন দীর্ঘস্থায়ী হয়, সেই জন্য পুলিশ বাহিনী কাজ করছে। অর্থাৎ আওয়ামী লীগের যেহেতু দোষর, তাহলে এরা আর বিচার পাইব না। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের দোষর হলে যদি বিচার না পায় তারা, বেশ ভালো কথা। তাহলে পরে এখন কাদের দোষর হিসেবে কাজ করানো হইতেছে? প্রশ্ন কিন্তু আসে, অবশ্যই আসে। এই জন্য যে বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কি বললেন, আওয়ামী লীগের যে মিছিলগুলো হইতেছে সেই মিছিলগুলোতে তাকে প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগের মিছিলগুলো হইতেছে কেন হইতেছে? তখন তিনি কি বললেন যে আওয়ামী লীগের মিছিল যে সমস্ত এলাকায় হচ্ছে, সেই এলাকা বা সেই এরিয়ায় যে থানার আন্ডারে পড়ে, সেই থানার পুলিশ বাহিনী যারা আছে, পুলিশ কর্মকর্তা যারা আছে, তারা যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেবেন? আওয়ামী লীগ হচ্ছে এখনো বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ। সেই বৈধ একটা রাজনৈতিক দল মিছিল করবে, মিটিং করবে, সেখানে পুলিশকে বলতেছেন যে আপনারা সেটা প্রতিহত করেন, তাদেরকে মিছিল মিটিং করতে দিন না, কেউ যদি মিছিল করতে নেয় তাদেরকে অ্যারেস্ট। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল আস্তে আস্তে বহিষ্কার হচ্ছে এবং এই দল থেকে অনেক নেতাকর্মী স্ব-ইচ্ছাতে পদত্যাগ করতেছেন। এইদিকে এই দলের বিরুদ্ধে আস্তে আস্তে জনগণের ভিতর থেকে কঠোর অভিযোগ এসেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে আবার সমন্বয়
সমন্বয়ক সার্জিস আলমও এই দল থেকে বহিষ্কার হতে পারেন। আপনারা ভিডিওর প্রতিবেদনে শুনতে পারলেন। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে ছিটকে পড়তে পারে। সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত। প্রিয় দর্শক, এই সম্পর্কে এই সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।